বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার শেষ বর্ষ ম্যাক্রো ইকোনমিক্সের ISL এর মডেল। এর আগে আমি দুটি ক্লাস নিয়েছি। ISLM এর উপর এটি আমার 3 নম্বর ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তীতে বারবার দেখে টপিকগুলি ক্লিয়ার করে নিবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো IS রেখার ধরন বা আকৃতি। IS রেখা কেমন হয়? IS রেখার স্বাভাবিক অবস্থায় তো আমরা পড়লাম গত 2 ক্লাসে। IS রেখা কিভাবে অঙ্কন করা যায়, IS রেখা কিভাবে পাওয়া যায়, 2 চিত্র দিয়েও দেখিয়েছি, আবার 4 চিত্র দিয়েও দেখিয়েছি। IS রেখা সাধারণত বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছি IS রেখা সাধারণত বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এটা হলো স্বাভাবিক আকার বা আকৃতি। যাই হোক, IS রেখার ধরনের মধ্যে এখানে 3টা ধরন আমি লিখে রেখেছি। 3টা মানে 4টা আরো আছে যেগুলি পরীক্ষা সাধারণত আসে। সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক, সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এই 2 অবস্থায় IS রেখা কেমন? ঠিক একইভাবে বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে এখানে 4টা ঘটনা ঘটলো। সঞ্চয়ের প্রেক্ষিতে 2টা, সঞ্চয়ের ক্ষেত্রে 2টা, বিনিয়োগের ক্ষেত্রে 2টা, এই 4টা। আর স্বাভাবিক একটা তো আছে, আরো হতে পারে। আমি আশা করি এই 4টা জিনিস যদি আমরা ভালো করে বুঝি, IS রেখার ধরনের উপর কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা এই প্রথমটা নিয়ে আলোচনা করি। এই প্রথমটাই মূলত এটা, সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক কথাটা আমরা বুঝি। এদিকে হলো সঞ্চয়, এদিকে হলো আয়। আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে রেখাটা কিরকম হবে? এটা হবে সঞ্চয় রেখা। এটা হলো সঞ্চয় রেখা। কার উপর ডিপেন্ড? আয়ের উপর। আমি আরেকটা রেখা আঁকি। এইটা যদি হতো সঞ্চয় রেখা, একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলি। তাহলে আমরা ধরলাম আয় যখন এইটুক, y0, তখন এই রেখার প্রেক্ষিতে সঞ্চয় কত? এইটুক সঞ্চয়। যদি আয় বেড়ে এটা হতো, তাহলে সঞ্চয় কতটুকু হতো? এটা। তাহলে আয় যখন এইটুক তখন সঞ্চয় এইটুক। আয় যখন বাড়লো সঞ্চয় কিন্তু ওইটাই। এই দূরত্ব সমান, এটা যা এটা। তাহলে আয় বাড়ার ফলে সঞ্চয় কোনো পরিবর্তন হয় না। এখানে সঞ্চয় যা, এখানেও সঞ্চয় তা। তাহলে আমরা দেখলাম আয়ের প্রেক্ষিতে সঞ্চয় সম্পূর্ণ এটা কি? অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। আচ্ছা, এই অস্থিতিস্থাপকটা আমি আগে দেখাই। এই অস্থিতিস্থাপক এক্ষেত্রে তাহলে অস্থিতিস্থাপক হলো কোনটা? এটা 2 নম্বর। এটা 2 বানিয়ে দিলাম। 2-এরটাই আগে দেখাই আমি। 2-এরটাই আগে দেখাইতে সুবিধা হবে। 2-এরটা আগে দেখাই। তাহলে এই সঞ্চয় রেখা আমি এর প্রেক্ষিতে আঁকবো। সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এই অস্থিতিস্থাপক আগে দেখাচ্ছি। তাহলে এই 1 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র ঠিক আছে, এটা 45 ডিগ্রি রেখা। এখানে বিনিয়োগ রেখা, আয়ের প্রেক্ষিতে এটি সব স্বাভাবিক হবে। এটা স্বাভাবিক হবে। আচ্ছা, এটা 4 নম্বর চিত্রের দিকে আয়, এদিকে সুদ। তাহলে আমরা আগের মতো মনে করি আয় 1 নম্বর চিত্রে আয় এইটুক। আয় যখন এইটুক, সঞ্চয় তখন এইটুক। এই সঞ্চয়ের বরাবর আমরা যাব 2 নম্বর চিত্রে। তাহলে বিনিয়োগ হইল এইটুক। এই যখন বিনিয়োগ, তখন 3 নম্বর চিত্রে সুদের হার পেলাম কত? এইটুক সুদের হার পেলাম। এই সুদের হার
আর এই আয়ের প্রেক্ষিতে 4 নম্বর চিত্রে প্রাপ্ত বিন্দু এটা আইস রেখার একটা বিন্দু। ঠিক একইভাবে y1 আয় স্তরের সঞ্চয় একই, বিনিয়োগ একই, সুদের হারও একই। আয় হলো এটা, তাহলে y1 আয় স্তরের সুদের হারের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু বি। এখন এই 4 নং চিত্রের এ আর বি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আমাদের আইএস। আইএস নট দিয়ে আমি দেখালাম। তাহলে আমার এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে রেখাটা কেমন হবে, সঞ্চয় রেখাটা, আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে রেখাটা কেমন হবে। তাহলে এটা অস্থিতিস্থাপকটা আমরা আগে দেখাইলাম। এই আয়ের প্রেক্ষিতে এই সঞ্চয় এই বিনিয়োগ, এই বিনিয়োগে এই সুদের হার, এই সুদের হারে আর এই আয়ের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু এই। সেম ওয়ে y1 আয় স্তরে এই সঞ্চয় এই বিনিয়োগ, এই বিনিয়োগে এই সুদের হার, এই সুদের হারে আর এই আয়ের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু বি। এ আর বি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আইস রেখা। তাহলে আমরা বলতে পারি সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে আইস রেখা কি হয়, আনুভূমিক। তাহলে স্থিতিস্থাপক হলে কি হবে, ঠিক এর উল্টাটা হবে। তাহলে স্থিতিস্থাপকেরটা আমরা একটু একে দেখাই। যদি 1 নম্বরটা এখন আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঞ্চয় রেখাটা এইরকম হয়। সম্পূর্ণ অস্থিতিস্থাপকটা যদি এরকম হয়, স্থিতিস্থাপকটা হবে এরকম উল্টাটা। আচ্ছা, তখন আর এখান থেকে শুরু করা যাবে না, তখন এটা আমাদের শুরু করতে হবে এই জায়গা থেকে। এটা হবে তখন 1 নম্বর, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এই 4 নম্বর সবসময় ঠিকঠাক। এখন আমরা দেখি এখান থেকে আসবো, ধরি সুদের হার এইটুক, এই সুদের হারে এই বিনিয়োগ, এই বিনিয়োগে এই সঞ্চয়, এই সঞ্চয়ে এই আয়। তাহলে আমরা এই আয় পেয়ে গেলাম আর এই সুদের হার পেয়ে গেলাম, এই একটা বিন্দু পেলাম, এটা আইস রেখার একটা বিন্দু। সেম ওয়ে আমরা এখানে আরেকটা সুদের হার ধরবো। সুদের হার যখন I1 তখন বিনিয়োগ কত, বড় হাতের I1, এই বিনিয়োগে সঞ্চয় কত, S1, এই সঞ্চয়ে এই বিন্দুতে আয় কত, y নট আগেরটাই। তাহলে এই আয় আর এই সুদের হারের প্রেক্ষিতে প্রাপ্ত বিন্দু তাহলে এই আয় বরাবর আসলাম আর এই সুদের হার বরাবর আসলাম, এখানে ছেদ করলে এটার নাম দিয়ে দিন। এ বি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো আমাদের আইএস। তাইলে এখানে আমরা বলবো সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক যদি হয় তাহলে আইস রেখাটা হয় উলম্বমুখী। সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আইস রেখা হবে খাড়া, লম্বমুখী, উলম্বমুখী। তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে হবে আনুভূমিক, আর সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে হবে উলম্ব। এই হলো সঞ্চয় আর আয়ের সাথে যে সম্পর্ক, এর উপর ভিত্তি করে আইস রেখা 2 ধরনের হতে পারে, স্বাভাবিকটা আমরা তো বলছি। তাহলে সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আইস রেখা হবে আনুভূমিক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে আইস রেখা হবে উলম্ব। এখন আসি আমরা মুছে ফেলি পুরাটা। এখন হলো বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কি হবে, অস্থিতিস্থাপক হলে কি হবে। এটা আমি সংক্ষেপে দেখাই, ছোট করে দেখাচ্ছি। সবগুলি ঠিক থাকবে। এখন বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে, এই যে বিনিয়োগ আর সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক
এই যে, এই রেখাটা, অর্থাৎ সুদের হার একটু বাড়লে বা কমলে বিনিয়োগ কত বাড়বে বা কমবে এটা নির্ণয় করা যাবে না। আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে হবে এটা। আমি দুইটাই দেখাই। যদি সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগ সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাহলে রেখাটা হবে এটা, অর্থাৎ সুদের হার এটুক হলে বিনিয়োগ হলো এটুক, সুদের হার বাড়লো বিনিয়োগ কিন্তু বাড়লো না, এটুকুই। তাহলে সুদের হার বাড়লে বিনিয়োগ বাড়লে, না বাড়লে যদি কোনো সুদের হার বাড়া সত্ত্বেও বিনিয়োগ যদি না বাড়ে তাহলে সেটা হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আর এই অস্থিতিস্থাপক যদি এটা হয়, স্থিতিস্থাপকের উল্টাটা হবে। এর অর্থ হলো সুদের হার সামান্যতম বাড়লে বা কমলে বিনিয়োগ এত বাড়ে বা কমে যেটা পরিমাপ করাই যায় না, এটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক। যাই হোক, তাহলে আমরা আগে স্থিতিস্থাপকটাই করি। তাহলে এই স্থিতিস্থাপকের রেখাটা আঁকলাম, এটা হলো আমাদের বিনিয়োগ রেখা, কার উপর ডিপেন্ড? সুদের হারের উপর। তাহলে আমরা এখন এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়, যাই এখান থেকে 1 2 3 4। তাহলে এখানে আমরা সঞ্চয় কিন্তু এখন কিছু বলে নাই, সঞ্চয়ের সাথে আয়ের সম্পর্ক কেমন এটা কিছু না বললে এটা নরমাল হবে, না বললে এটা নরমাল হবে, যেটা বলবে না সেটা নরমাল। তাহলে আমরা এখানে একটা আয় ধরি, 1 নং চিত্রে আয় যখন ধরি 100 সংখ্যা দিয়ে দেখাই, তাহলে সঞ্চয় হলো কত? মনে করি 50। এই যখন সঞ্চয়, এটা 45 ডিগ্রি রেখা, তাহলে বিনিয়োগও হবে 50। এই যখন বিনিয়োগ তখন সুদের হার কত? মনে করি 10। এই সুদের হার যখন 10, আয় যখন 100, এর প্রেক্ষিতে 4 নং চিত্রে একটা বিন্দু পেলাম, সেটা হলো আমাদের এ বিন্দু। সেম ওয়ে আয় যদি 200 হয় তাহলে সঞ্চয় হয় কত? মনে করি 80। বিনিয়োগ কত? 80। এই বিনিয়োগে আর এই আয়ের এই বিনিয়োগ রেখার প্রেক্ষিতে সুদের হার সেই 10%ই, কিন্তু আয় হলো 200। এই 200 টাকা আয়ে সুদের হার 10%, একটা বিন্দু পেলাম বি, এবং বি বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া গেল সেটা হলো আমাদের এই আইএস রেখা। তাহলে বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে আইএস রেখা কি হয়? আনুভূমিক হয়। বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক অস্থিত, এটা আমাদের বুঝতে হবে। সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে যার প্রেক্ষিতে স্থিতিস্থাপক, কার প্রেক্ষিতে? সুদের হারের প্রেক্ষিতে, ওইটার উপর খাড়া হবে, এটা মনে রাখলেও হবে। যার প্রেক্ষিতে স্থিতিস্থাপক তার উপর খাড়া হবে, আর অস্থিতিস্থাপক হলে তার সাথে লম্ব হবে, এটাও মনে রাখা যায়। জিনিসটা বুঝলে মনে রাখা সহজ। যাই হোক, তাহলে আমরা এই আলোচনাটা করলাম, বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এটা কয় নম্বর? 3। তাহলে আইএস রেখা হবে আনুভূমিক। তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে কি হবে? অস্থিতিস্থাপক হলে এই রেখাটা হবে এরকম, এটা হবে বিনিয়োগ রেখা। সেক্ষেত্রে আমরা দেখি কি হয়। সেক্ষেত্রে আমাদের এইটার ধরতে হবে 1 নং চিত্র, এটা 2 নং, এটা হবে 3 নং, এটা হবে 4 নং। তাহলে একটা সুদের হার আমরা ধরে নিই, এই সুদের হার, এই সুদের হারে এই বিনিয়োগ, এই বিনিয়োগে এই সঞ্চয়, এই সঞ্চয়ে আর এই সঞ্চয় রেখার প্রেক্ষিতে আয় হলো এটা, এই বিন্দু ঠিক আছে। এখন আমরা আরেকটা সুদের হার ধরে নিই, মনে করি 5%। তাহলে 5% সুদের হারে বিনিয়োগ কত? একই সঞ্চয়, একই আয়, তাহলে আয় একই রইল, সুদের হার হলো 5%। এখানে বিন্দু হলো বি, এই বি যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা হলো আমাদের আইএস রেখা। তাহলে আইএস রেখাটা এখন কি হলো? উলম্বমুখী হবে। তাহলে বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। অস্থিতিস্থাপক মানে কি? সুদের হার বাড়লো বিনিয়োগ বাড়লো না, সুদের হার যখন এইটুক বিনিয়োগ এইটুক, সুদের হার বাড়লো বিনিয়োগ এইটুকুই, তাহলে সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগ সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এই প্রেক্ষিতে আমরা আইএস রেখা এঁকে দেখলাম, আইএস রেখাটা কি হয়? খারাপ হয়। তাহলে আমরা এখানে 4 রকম আইএস রেখা পেলাম, 4 রকম মানে 2 রকম। সঞ্চয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কেমন হয়? সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে কেমন হয়? বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে কেমন হয়? সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে কেমন হয়?
আর স্বাভাবিক হলে কেমন হয় সেটা আমরা আগেই আলোচনা করছি। স্বাভাবিক হলে আইএস রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আইএস রেখার ধরন বা আকৃতি উল্লেখ করে দিবে, এর দু একটা উল্লেখ করে দিবে যে এই ক্ষেত্রে আইএস রেখা অঙ্কন করো, এই ক্ষেত্রে আইএস রেখা কেমন হবে। বিনিয়োগ সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক, সঞ্চয় আয়ের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এই দুই ক্ষেত্রে আইএস রেখা কেমন হবে। আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষায় আসুক না আসুক সেটা তো কোনো বিষয় না, আমার তো জানতে হবে বিষয়গুলি। তাহলে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, পরীক্ষায় পাশের টার্গেট নিয়ে পড়া যাবে না। এই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আছে, যদিও অনলাইনে সম্ভব না, আমি সবসময় বলি যে সরাসরি পড়ালেখা করা, শিক্ষকদের সান্নিধ্যে এসে পড়ালেখা করা, ক্লাসরুমে পড়ালেখা করা, আর এই ডিজিটালি পড়ালেখা একরকম না। তাহলে যেটুক না হলে না, পরিস্থিতির শিকার আমরা, অনেক ক্ষেত্রে অনেক কিছু আমাদের পছন্দ হয় না, অনেক কিছু আমাদের জন্য কল্যাণকর না, তারপরও আমরা সেটা করি। এটা কল্যাণকর না তা আমি বলতেছি না, এক অর্থে কল্যাণকর যে দূরে বসে বা ঘরে বসেই আমরা সবকিছু জানতে পারি, কিন্তু এইভাবে হাতে কলমে না হলে সম্পূর্ণ শিক্ষাটা 100%টা সম্ভব। এখানে অনেক কিছু আছে। যদি আমি আইএস রেখার উপর আইএলএম রেখার উপর ক্লাস নেই, কমপক্ষে আমি 20-25টা ক্লাস নিতে পারবো। তাহলে 20-25টা ক্লাস এই অনলাইনে নেওয়া একটা টাফ ব্যাপার। আর সামনাসামনি হলে একই দিনে আমি যতটুকু পড়াইতে পারবো, এই অনলাইনে কিন্তু একই ক্লাসে অতগুলি পড়ানো, অতগুলি টপিক নিয়ে আলোচনা করা সম্ভব না, এটা কারো পক্ষেই সম্ভব না। যাই হোক, এই সব দিক বিবেচনা করে আমরা যেই টপিকগুলি মোটামুটি ইম্পর্টেন্ট সেইগুলি আমরা পড়ব, পরীক্ষায় আসুক না আসুক সেটা পরের কথা। যাই হোক, অনেক কথা হলো, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।